এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের 5 নম্বর ক্লাস। দেখো এটা কিন্তু ডাব্লিউপি এবং কেপির জন্য খুবই উপকৃত হবে। তো আজকে প্রথম অঙ্কটা দেখো, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, তার ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এই অঙ্কটা আমরা দুই রকম ভাবে করতে পারি। একটা সহজেই মানে একদম শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি, আর এটা তোমরা এক্স ধরে করতে পারো। তো আমি দুই রকমই দেখাচ্ছি। তো এখানে দেখো 800 মিটার এবং 400 মিটার লম্বা সেতু অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা এখানে দেওয়া নেই। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা কি করবো, এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। তাহলে ট্রেন যখন সেতু বা কোনো ব্রিজ বা স্টেশন অতিক্রম করবে তখন ট্রেনের সাথে দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি অতিক্রম করছে, সেতু অতিক্রম করছে। তাহলে সেতুর দৈর্ঘ্যটা আমরা কি করবো, যোগ করবো। তাহলে সেতু যোগ করে দিলাম 800 মিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কি দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিভাবে গতিবেগটা পেয়ে যাব। তাহলে 100 সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা পেয়ে গেলাম কি গতিবেগ। ট্রেনের গতিবেগটা সমান থাকবে আমাদের। আর পরে বলা হচ্ছে 400 মিটার লম্বা সেতু, তাহলে আমরা কি করবো, 400 যোগ করে দেবো। তাই এটা হচ্ছে 60 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 60 করে দিলাম। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করলে আমরা কি করবো, ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো কেটে ছোট করে দিই আমরা, শূন্যর সঙ্গে শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 2 দিয়ে কাটি, 5 দুগুনি 10, 3 দুগুনি 6। তাহলে এখানে আমরা কোনাকুনি আবার গুণ করে দেবো। তাহলে 5 এর সঙ্গে কোনাকুনি গুণ করবো, তাহলে কি হবে, 5x, 5 দিয়ে এটা 2000, আর এই কোনার সাথে গুণ করবো 3x, 3 দিয়ে 800 গুণ করলে 2400। তাহলে 5x আর 3x, তাহলে x গুলো এক পাশে নিয়ে আসবো। 5x থেকে 3x বিয়োগ হয়ে 2x হয়ে যাবে। আর এখানে কি 2400, তাহলে 2400 থেকে 2000 বিয়োগ হয়ে যাবে। তাহলে 2x সমান সমান কত আসলো, 400। তাহলে আমাদের x এর মান কত আসবে, এই 2 দিয়ে 400 ভাগ হয়ে যাবে 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, ঠিক আছে? এবার দেখো এটাই আমি তোমাদের একদম শর্ট ট্রিকের মাধ্যমে দেখাবো। তাহলে শর্ট ট্রিক কেমন হবে, তাহলে এখানে 100 সেকেন্ড আর 60 সেকেন্ড এই যে দুটো টাইম দেওয়া আছে, তাহলে এদের ডিফারেন্সটা দেখো কত হবে। 100 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে, 40 সেকেন্ড। আর এখানে 800 মিটার আর 400 মিটার, তাহলে 800 থেকে 400 বিয়োগ করলে কত হচ্ছে, 400 মিটার, ঠিক আছে? তাহলে ব্যাপার হচ্ছে ওই 40 সেকেন্ডের যে গ্যাপটা, ওই 40 সেকেন্ডে 400 মিটার বেশি অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে এটা বের করতে পারলে আমরা কি গতিবেগটা পেয়ে যাব মিটার পার সেকেন্ডে। তাহলে 40 দিয়ে ভাগ করে দাও। তাহলে 40 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, এখানে দেখো যে 400 কে আমরা 40 দিয়ে ভাগ করব, তাহলে শূন্যর সঙ্গে শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে আসলো কত, 10, ঠিক আছে? তাহলে এখানে যে আমরা 1 সেকেন্ডে পেলাম 10, তাহলে এটা কি মিটার পার সেকেন্ডে গতিবেগটা পেয়ে গেলাম আমরা। তাহলে ট্রেনের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। এবার এখানে বলা হচ্ছে কি ট্রেনটি 800 মিটার এবং 400 মিটার লম্বা, তাহলে যে কোনো একটা ধরে আমরা বের করবো, ঠিক আছে? তাহলে 10 সেকেন্ড গতিবেগ যদি হয় তাহলে 100 সেকেন্ডে কতটা যাবে সেটা আমরা বের করে নেব। বা তুমি যদি মনে করো 60 সেকেন্ডে কত যাবে এটা ধরেও বের করতে পারো। তাহলে আমরা 10 সেকেন্ড বা এই 100 সেকেন্ড বা 60 সেকেন্ড যে কোনো একটা ধরে করলে হবে। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায় তাহলে আমাদের 100 সেকেন্ডে কত যাবে, 100 ইন্টু 10, তাহলে এখান থেকে কত যাচ্ছে, 1000। তাহলে 1000 মিটার যাচ্ছে। এবার দেখো এই 1000 মিটারের মধ্যে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস এই সেতুর দৈর্ঘ্যটা আছে, কারণ ট্রেন যখন সেতু অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য থাকবে। তাহলে এখানে 1000 মিটারটা কি, ট্রেন প্লাস সেতু। তাহলে এই 1000 মিটার থেকে যদি আমরা 800 মিটারটা বাদ দিয়ে দিই, সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো কি শুধু
ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। ঠিক আছে, তাহলে তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে করো। দুটি সংখ্যার গুণফল 2160, গসাগু 6, তবে গসাগু ইস্টু লসাগু কত হবে? তাহলে এখানে দুটো সংখ্যার গুণফল দেয়া আছে আমাদের। তাহলে দেখো এইচসিএফ দেখো কত, এইচসিএফ হচ্ছে এখানে 6। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে যদি আমরা অনুপাতের সঙ্গে গসাগুটা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? সংখ্যা পাবো। তাহলে গসাগু আমাদের দেয়া ছিল, আর এখানে আমরা অনুপাতটা গুণ করে দেবো এর সাথে। তাহলে একটা সংখ্যা আমরা কি পেয়ে যাব? 6a, এটা 1 নম্বর সংখ্যা। আর 2 নম্বর সংখ্যাটা হবে কি? আরেকটা ধরে নিলাম b, 6b। তাহলে এই দুটো সংখ্যার গুণফল আমাদের দেয়া ছিল 6a ইন্টু 6b, এটা সমান সমান 2160, 2160। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো 6 দিয়ে এখানে যদি কেটে দিই 360, আর এই 6 দিয়ে কাটলে কত হবে? 60। ঠিক আছে, তাহলে a ইন্টু b এর গুণফলটা আমরা পেয়ে গেলাম কি? 60। তাহলে এটাকে আমাদের কোপ্রামে ভাঙাতে হবে, পরস্পর মৌলিক সংখ্যায় গুণ আকারে ভাঙাতে হবে। তাহলে এখানে আমরা দুই রকম ভাবে ভাঙাতে পারি। একটা হচ্ছে 1 আর 60। ঠিক আছে, 1 আর 60 এর আমাদের এইচসিএফ 1 হবে। তাহলে এই একটা জোড়ায় ভাঙাতে পারি, অথবা 3 20 60 এই একটা জোড়ায় ভাঙাতে পারি। এবার এখানে দেখো যে কোনো একটা নিলেই আমাদের এখানে এলসিএমটা আমরা পেয়ে যাব, যে কোনো একটা জোড়া নিলেই হবে। তাহলে এলসিএম সমান আমরা কি লিখতে পারি? এলসিএম লিখতে পারি a ইন্টু বি ইন্টু এইচসিএফ। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এ বি কোনটা? এখানে হচ্ছে একটা এ একটা বি, এখানে একটা এ একটা বি। তাহলে এই দুটো জোড়ার মধ্যে যে কোনো একটা জোড়া নিলে আমাদের অঙ্কটা হবে। তাহলে আমি এটাই নিলাম প্রথমটা। তাহলে এ এর মানটা যদি আমি এক নিলাম, তাহলে বি এর মানটা কত হবে? এখানে 60। আর এইচসিএফ আমাদের প্রথমে দেওয়া ছিল 6, তাহলে গুণ করে দিলাম 6। তাহলে এখানে এলসিএমটা হয়ে গেল কত? 360। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি? এইচসিএফ ইস টু এলসিএম। এইচসিএফ গসাগু ইস টু লসাগু, এলসিএম এর অনুপাত বের করতে হবে। তাহলে এইচসিএফ তো আমাদের দেয়া আছে 6, তাহলে আমরা এইচসিএফ এর জায়গায় 6 লিখে দেবো। আর এলসিএম কত? 360। তাহলে 6 দিয়ে কেটে দিই আমরা, 6 দিয়ে কাটলে কত হবে? তাহলে 1:60। ঠিক আছে, তাহলে 1:60 এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, এইচসিএফ আর এলসিএম এর অনুপাত। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? দেখো এটা একদমই সহজ অঙ্ক, তাও এটা পরীক্ষায় আসে প্রতি বছর। তাহলে এখানে বলা হচ্ছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য। তাহলে আমরা কি করব? বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস, তাহলে 4টের সেলিং প্রাইসের সঙ্গে আমরা করে দেবো 5টার ক্রয় মূল্য সমান। ঠিক আছে, সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা অনুপাতটা বের করে নেব, এসপি বাই সিপি। তাহলে এখান থেকে অনুপাত কত আসলো? 5:4, মানে 5/4। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিনা দাম আমাদের 4 আর বিক্রি দাম হচ্ছে 5 ইউনিট। তাহলে আমাদের কি প্রফিট হচ্ছে? তাহলে প্রফিট কার উপর হয়? সবসময় কিনা দামের উপর। তাহলে যার উপর লাভ বা ক্ষতি হয় তাকে সবসময় নিচে বসাতে হয়, অর্থাৎ কিনা দামটা আমরা নিচে বসাবো। তাহলে কিনা দাম কত? 4, আর আমাদের বিক্রি হচ্ছে 5 ইউনিট, তাহলে 1 প্রফিট হচ্ছে। তাহলে আমরা যতটা প্রফিট হবে সেটা উপরে লিখে দেবো ইন্টু 100। তাহলে এখানে কত আসলো? 25%। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। এ বি সি ডির মধ্যে কিছু টাকা ভাগ করে দেওয়া হলো, অনুপাত হচ্ছে 5:2:4:3। সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে বি কত টাকা পাবে? তাহলে এখানে দেখো অনুপাতটা আমরা লিখে নিই প্রথমে, A:B:C:D। এদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে 5:2:4:3। এবার বলা হচ্ছে সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়। এই যে এটা হচ্ছে সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়,
তাহলে সি আর ডি এর মধ্যে ডিফারেন্সটা কত? দেখো সি আর ডি এর মধ্যে ডিফারেন্স কত? 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের মানটাই আমাদের দেওয়া আছে কত? 1000 টাকা। তাহলে আমাদের বলা হচ্ছে বি কত টাকা পাবে। তাহলে বি কত টাকা পাচ্ছে? অনুপাতটা দেখো 2। তাহলে 1 ইউনিটের মান যদি 1000 হয় তাহলে 2 ইউনিটের মান কত হবে? 2000 টাকা। তাহলে এটাই সঠিক উত্তর। একটি সংখ্যার 63% 315, তবে সংখ্যাটি কত? তাহলে এখানে দেখো 63%-এর মান আমাদের দেওয়া আছে 315, তাহলে সংখ্যাটি মানে হচ্ছে 100%-এর মান আমাদের বের করতে হবে। তাহলে এটা কত হবে? 500। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 600 এর 20% সমান সমান x এর 25%, তবে x এর মান কত? একদমই সহজ একটা অঙ্ক। তো এখানে দেখো কি দেওয়া ছিল? 600 এর 20%। 600 এর 20% কার সঙ্গে সমান? x এর 25% এর সমান। তাহলে এর মানে কি? গুণ করে দিলাম একবারে 25% এর সমান। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 আসবে, সবাই জানো। তাহলে এখানেও 100 আসবে নিচে। 25% মানে 25/100, মানে 1/4ও আমরা লিখে দিতে পারি একবারে। যাই হোক, তাহলে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করতে পারো। এখান থেকে 100 100 আমি কেটে দিলাম। দেখো এই প্রথমে এই পার্সেন্টেজ দুই পাশে প্রথমেই কেটে দেওয়া যায়, ঠিক আছে? নিচে 100 দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা একদম ছোটভাবে কেটে দিই। তাহলে এখানে 25 দিয়ে তুমি কাটতে পারো, বা ছোট করেই কেটে দিই, ঠিক আছে? 5 দিয়ে প্রথমে কাটি, 4 5 20, আর এখানে 5 5 25। এবার এই 5 দিয়ে আমি 600 কে ভাগ করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? 5 12 60, 120। তাহলে এখানে পড়ে থাকলো 120, আর এখানে পড়ে থাকলো 4। তাহলে x এর মানটা কত আসবে? 120 সাথে 4 গুণ হয়ে যাবে, 4 12 48। তাহলে 480 হচ্ছে সঠিক উত্তর। x এবং y একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 15 দিনে করতে পারে। x y z একসাথে 3 দিনে কাজটা করতে পারে, তবে z একা কাজটা কতদিনে করতে পারবে? তাহলে একদমই সহজ অঙ্ক। এই সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার এখানে দেখো আমরা কি করবো, প্রথমে এলসিএম করে নেব যেগুলো দেওয়া ছিল দিন। তাহলে x করে 10 দিনে, y কাজটা করে কত দিনে? 15 দিনে। আর এখানে 3 জন মিলে এবার কাজটা করবে, মানে x প্লাস y প্লাস z। এই 3 জনের কাজটা করছে কত? 3 দিনে। তাহলে এটার আমরা এলসিএম নিলে কি পাবো? টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, মোট কত ইউনিট কাজ সেটা আমরা পেয়ে যাব। তাহলে এলসিএম করো। তাহলে কত হচ্ছে? 10 15 3 এলসিএম। তাহলে এখানে যাচ্ছে এলসিএম 30, ঠিক আছে? তাহলে এই 30 কে যদি আমি এই 10 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত? 3। তাহলে এই 3টা হচ্ছে কি? এটা হচ্ছে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, ঠিক আছে? এই টোটাল কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই? কর্মদক্ষতা পাই। এই যেটা তোমাদের মনে রাখতে হবে, ওয়ার্ক সমান সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে এই কাজকে আমরা কি করলাম? এই টাইম দিয়ে ভাগ করে দিলাম। এই যে 10 দিনের কাজটা করছে, ভাগ করে যে ক্ষমতাটা পেয়ে যাচ্ছি। তাহলে ওয়াই এর ক্ষমতা কত হবে? 15 দুগুণী 30, আর এখানে 3 জনের ক্ষমতা 3 10 কে 30। এবার বলা হচ্ছে এই কাজটা জেড একা করবে, ঠিক আছে? তাহলে আমি তো এক্স এর ক্ষমতা পেয়ে গেলাম, ওয়াই এর ক্ষমতা পেয়ে গেলাম, তাহলে জেড এর ক্ষমতা তোমরা বলো। তাহলে এখানে 3 জনের মিলে ক্ষমতা 10, তাহলে তার থেকে যদি আমি এক্স আর ওয়াইটা বাদ দিই তাহলে আমি জেড এর ক্ষমতা পেয়ে যাবো। তাহলে এক্স ওয়াই জেড এর ক্ষমতা 10, তার থেকে আমি এক্স আর ওয়াই এর ক্ষমতা 3 আর 2 5 বিয়োগ করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি? 5 হচ্ছে জেড এর ক্ষমতা। এটা হচ্ছে জেড এর এফিসিয়েন্সি 5। তাহলে এবার কি করবে? এই পুরো কাজটা জেড একা করবে এবার। তাহলে পুরো কাজটা কত? 30। তাহলে এই কাজকে যদি আমি আবার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমরা সময়টা পেয়ে যাব। এই যে এখান থেকে দেখো কার্য মানে কি? এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এই কার্যকে যদি আমি এবার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, মানে ক্ষমতা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? টাইম পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের তো টাইমটাই বের করতে হবে, জেড এর টাইমটা বের করতে হবে। তাহলে টোটাল কাজ হচ্ছে 30, আর জেড এর ক্ষমতা হচ্ছে 5। তাহলে আমরা কি করবো? 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 6, ঠিক আছে?
তাহলে এটা কিন্তু সঠিক উত্তর, 6 দিন। 7,000 টাকা এ একটা ব্যবসাতে লগ্নি করে, 5 মাস পরে বি তার অংশীদার হয়, বছরের শেষে 2:3 অনুপাতে লভ্যাংশ দ্বারা ভাগ করে নেয়, তাহলে বি কত টাকা ব্যবসাতে দিয়েছিল বা লগ্নি করেছিল? তাহলে এটা হচ্ছে কি অংশীদারিত্বের অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক। তাহলে এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যাপিটালের সঙ্গে যদি আমরা টাইম গুণ করি তাহলে আমরা কি পাবো? প্রফিট পাবো, ঠিক আছে? ক্যাপিটাল মানে যেটা ইনভেস্ট করবে, মূলধন, আর টি হচ্ছে টাইম, তাহলে ক্যাপিটাল ইনটু টাইম সমান সমান প্রফিট মানে লাভ, ঠিক আছে? তাহলে এখানে দেখো এ হচ্ছে 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, তাহলে এর যে ক্যাপিটাল সেটা হচ্ছে কি 7,000 টাকা। এবার 1 বছরের ব্যবসা, তাই আমরা কি করব? এর সাথে 12 মাস গুণ করে দেবো, ঠিক আছে? কারণ এখানে 12 মাস দিয়ে কেন গুণ করছি? এখানে 5 মাস পরে বি ব্যবসাতে যুক্ত হয়, তার মানে বি তো আমাদের ছিল না পুরো বছরটা, তার জন্য আমরা মাসে করে দিলাম। তাহলে টাইমের জায়গায় আমরা কি করে দেবো? 12 মাস। তাহলে এখানে কি করবো? ক্যাপিটাল ইনটু টাইম করলে আমরা প্রফিট পেয়ে যাবো, তাহলে প্রফিটের অনুপাতটা আমি পরে লিখে দিচ্ছি। এবার বি কত টাকা দিয়েছিল এটা আমরা জানি না, তাহলে আমি বি এর জায়গায় কি ধরবো? এক্স ধরে নিলাম যে বি এক্স টাকা ব্যবসাতে দিয়েছিল। আর এখানে ভালো করে দেখো কি বলা হচ্ছে, 5 মাস বাদে বি যুক্ত হয়, ঠিক আছে? তাহলে 5 মাস বাদে যদি যুক্ত হয় আর ব্যবসা যদি 1 বছরের হয় তাহলে বি কতটা থাকবে? 7 মাস থাকবে। তাহলে টাইমের জায়গায় আমরা কি করে দেবো? 7 গুণ করে দেবো। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? ক্যাপিটাল ইনটু টাইম, এই যে ক্যাপিটাল ইনটু টাইম করলে কি হবে? প্রফিট পাবো, আর প্রফিটের অনুপাতটা কিন্তু এখানে দেওয়া আছে 2:3, তাহলে ইস টু মানে বাই হয়, তাই একবারে বাই করে দিলাম এখানে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে কি করবো আমরা? প্রথমে এখানে যে হচ্ছে আমি 2 দিয়ে কেটে দিলাম 12কে, 6 দুগুণী 12। তাহলে এবার 7 দিয়ে গুণ করে দাও, এই 7 দিয়ে 7,000কে ভাগ করে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে? 1,000, ঠিক আছে? তাহলে আর নিচে কোনো কাটাকাটি যাচ্ছে না, এবার কি করতে হবে? কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 3 এর সাথে এটা কোনাকুনি গুণ হবে, তাহলে 3 এর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে হচ্ছে 6,000 আর এখানে হচ্ছে 3, তাহলে 3 6 18,000, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম কি? 18,000। তাহলে বি ব্যবসাতে 18,000 টাকা দিয়েছিল, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। পিতা পুত্রের বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, তবে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? বর্তমান থেকে 10 বছর পরে বয়সের অনুপাতটা বের করতে হবে আমাদের। তাহলে এখানে দেখো পিতা পুত্রের যোগফল দেওয়া আছে, বয়সের সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে? পিতা পুত্রের বয়সের সমষ্টি 100 বছর। এবার এখানে যে অনুপাতটা দেয়া ছিল সেটা 5 বছর আগের অনুপাত দেয়া আছে, তাহলে অনুপাতটা কি? 2:1, তাহলে এটা 5 বছর আগের অনুপাত। তাহলে অনুপাতটা যেখানে দেয়া আছে বয়সটা আমরা সেখানে নিয়ে যাব, তাহলে বয়স বর্তমানের যোগফল 100 বছর। যদি আমরা 5 বছর আগে যাই তাহলে বাবার বয়সও 5 বছর কমে যাবে, ছেলের বয়সও কিন্তু 5 বছর কমবে, তাহলে দুজনের মিলে মোট কত বছর কমবে? 10 বছর কমে যাবে। তাহলে 5 বছর আগে বাবা এবং ছেলের বয়সের যে সমষ্টি সেটা কত যাচ্ছে? 90 বছর হয়ে যাচ্ছে, কারণ দুজনেরই কিন্তু 5 করে কমবে। আর দেখো 5 বছর আগে এদের যে অনুপাতটা ছিল বাবা ছেলে সেটা 2:1, তাহলে এখানে অনুপাতের যোগফলটা কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে এইখানে অনুপাতের যোগফলটা 3, তাহলে এই 3 ইউনিটের মানটা হচ্ছে কি আমাদের 90। তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের মানটা বের করে নেব। 1 ইউনিটের মান কত হচ্ছে? 30। তাহলে আমরা বাবার বয়সটা বের করে নিচ্ছি 2 ইউনিট, তাহলে 30 গুণই কত যায়? বাবার বয়স 60 বছর, আর এই 30 দিয়ে 1 কে গুণ করলে 30 হবে, তাহলে ছেলের বয়স হচ্ছে 30 বছর। এবার দেখো এটা কিন্তু আমাদের 5 বছর আগে বাবা ছেলের বয়সটা বের করে নিলাম, তাহলে আমাদের বর্তমান থেকেও আরো 10 বছর পর যেতে হবে। তাহলে বর্তমানে আসতে গেলে আমাদের কি করতে হবে? 5 বছর যোগ করতে হবে, আর বর্তমান থেকে আরো 10 বছর যাওয়ার জন্য আরো 10 বছর যোগ করতে হবে, মানে মোট আমার এখান থেকে 15 বছর যোগ করতে হবে, তাহলে কি আমি 10 বছর পরের বয়সটা পাবো। বুঝতে পারলে তো? এই 60 আর 30 হচ্ছে 5 বছর আগের বয়স, তাহলে বর্তমানে যেতে গেলে 5 যোগ করতে হবে, আর তার থেকে 10 বছর পরে যেতে গেলে আরো 10 যোগ করতে হবে, টোটাল 15 যোগ করতে হবে। তাহলে আমরা একবারে 15 যোগ করে দিচ্ছি, তাহলে 60 এর সঙ্গে যদি 15 যোগ করি তাহলে কত হবে? 75, আর 30 এর সঙ্গে 15 যোগ করলে 45। তাহলে আমাদের যেহেতু অনুপাতটা দিয়েছে তাই আমরা অনুপাত করে দিলাম,
75:45। এবার এখানে দেখো কাটাকাটি করা হচ্ছে, 15 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 5×15 75, আর 15 দিয়ে কাটলে এখানে 3×15 45। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে 5:3। প্রথম 10টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তাহলে এখানে দেখো, প্রথম যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, যদি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় বলে দেওয়া থাকে, তাহলে উত্তর কিন্তু nই হবে। মানে এখানে আমাদের যতগুলো দেওয়া ছিল উত্তর সেটাই হবে, 10ই উত্তর হবে। এবার যদি এটা তোমরা বিস্তারিত দেখতে যাও, তাহলে এখানে দেখো, তাহলে বিজোড় সংখ্যা আমাদের প্রথম 10টির কথা বলা হচ্ছে। তাহলে প্রথম 10টা বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 19। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের বিজোড় সংখ্যাটা গড় বের করতে হবে। তাহলে এগুলো যেহেতু ক্রমিক সংখ্যায় আমার যাচ্ছে, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা অনেক রকম ভাবে গড়টা বের করতে পারি। আমি একটা সহজ উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি 1, 2, 3, 4, 5 এই 5টা ক্রমিক সংখ্যা নিলাম। তাহলে এদের গড় আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? তাহলে একটা হচ্ছে আমরা এই 2 পাশ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে মাঝখানে যেটা পড়ে থাকলো এইটা গড় হবে। আরেকটা কি করতে পারি, এই 1 আর এই 5, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6কে 2 দিয়ে ভাগ করলে দেখো গড় পেয়ে যাচ্ছি। এবার তাহলে এখানে দেখো যে আমরা যদি 2 পাশকে বাদ দিয়ে দিই, আমাদের মোট এখানে 10টা বিজোড় সংখ্যা আছে। তাহলে 5টা 5টা করে বাদ দিতে হবে 2 পাশ থেকে। তাহলে 2 পাশ থেকে যদি 5টা বাদ দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, আর এদিকেও 5। তাহলে 9 আর 11-র মাঝখানে আমাদের কে থাকবে? 9 আর 11-র মাঝে 10 থাকছে। ঠিক আছে, এবার আরেকটা কিভাবে বের করতে পারো তোমরা, এই প্রথম 1 আর শেষের 19, তাহলে এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাই এটা করলেও কিন্তু 10 আসছে। ঠিক আছে, এবার দেখো এটাও কিন্তু অনেক বড় হয়ে যায় এইভাবে করতে গেলে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে প্রথম n সংখ্যক, তাহলে যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে, আরো সূত্র দিয়েও দেখানো যায়। দেখো বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র কি হয়? n²। ঠিক আছে, কিভাবে n²টা হচ্ছে, আমি বিজোড় সংখ্যা নিলাম 1, 3, 5, 7, 9। ঠিক আছে, তাহলে এদের আমরা কি করবো, গড় বের করবো। প্রথমে কি করবো, যোগ করে নেবো, সব যোগ করো। তাহলে যোগ করলে কত হচ্ছে, 3 আর 1 4, 9, 18, 18-র সাথে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কি 25। ঠিক আছে, তাহলে আমাদের কতগুলো সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে মোটকে যদি আমরা যত ছিল মোট যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, গড় পাবো। তাহলে গড় 5 আসছে। তাহলে এটা যদি আমরা সূত্র আকারে করতে চাই, তাহলে সূত্রটা কি আসবে, যতগুলো সংখ্যা থাকবে 1, 2, 3, 4, 5, তাহলে তার স্কয়ার করে দেবো। দেখো এই 5-এর স্কয়ার করলে কি হচ্ছে, 25 হচ্ছে, সমষ্টি পেয়ে যাচ্ছি আমরা। তাহলে 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমরা আবার 5 পেয়ে যাচ্ছি, মানে যতগুলো সংখ্যা আছে। তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে লিখতে যাই, তাহলে আমরা সূত্রকে কি লিখতে পারি, বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n²। দেখো কটা ছিল আমাদের, 1টা 2টো 3টে 4টে 5টা, এই যে 5-এর স্কয়ার করে দিলাম 25 পেলাম, তাহলে n² আসছে। এবার যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে তো আমি ভাগ করবো, তাহলে আমাদের কি nটাই সংখ্যা আছে, 5টাই তো n এর মান আমাদের। তাহলে আমরা কি করবো, আবার n দিয়েই ভাগ করবো, n²কে n দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের কি আসলো, সেই nই আসলো। ঠিক আছে, দেখো আমি কিন্তু সব রকম ভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবে তোমরা করবে, কিন্তু এখানে তোমরা একটা শর্ট ফর্মুলাটা মনে রাখবে যে বিজোড় সংখ্যা যতগুলো থাকবে সেটাই কিন্তু তাদের গড় হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।